আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা প্রশ্ন নিয়ে হাজির হলাম। অর্থনীতিপত্রের প্রথম অধ্যায় অর্থব্যবস্থা থেকে। আর অর্থনীতির প্রশ্ন হয়, একটা প্রশ্ন হয় রেখা করতে হয়, যেমন উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা অনেকে চিনি না উৎপাদন সম্ভাবনা রেখা কি। তো আমি এখানে বইলা দেই, উৎপাদন সম্ভাবনা রেখা হয় এরকম হয়, ঠিক আছে, এরকম। তো এরকম হয়, ঠিক আছে। এখন এটাকে বলে এক্স অক্ষ, এটাকে বলে ওয়াই অক্ষ। আর যারা উৎপাদন সম্ভাবনা রেখা চিনো না, আমার চ্যানেলে ভিডিও আছে, আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। আর এই চ্যানেলে তো গুরুত্বপূর্ণ নয় যে তোমাকে লাইক সাবস্ক্রাইব এগুলো করতে হবে। আর যারা ভালো মনের মানুষ তারা শেয়ার করে দিও। আসলে ভালো কিছু পেলে দেখলে এটা শেয়ার করতে হয়, ঠিক আছে, যার দ্বারা তোমার বন্ধু উপকৃত হতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন আসলে আমরা কথা না বাড়িয়ে ডিরেক্ট সমাধানে যাই। গুলেনের দেশে প্রতিরক্ষা, প্রশাসন, বিদ্যুৎ, ওয়াসাসহ আরও কিছু ব্যবসা ও সেবা খাত সরকারের নিয়ন্ত্রণাধীন। পাশাপাশি প্রায় সব ক্ষেত্রেই সে দেশে বেসরকারি খাতও রয়েছে। এখন এখান থেকে তোমার এই পর্যন্ত পড়ে বুঝতে হবে যে এটা কি বলছে। যদি তুমি না বুঝতে পারো তাহলে তুমি এই প্রশ্ন তুমি অ্যান্সারই করতে পারবে না। কথা বুঝতে পারছি? তুমি যদি না বুঝো এখান থেকে এই পর্যন্ত পড়ে, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ছি তখন আমি সরকারি কলেজে পড়ছি, তখন ওই স্যার অর্থনীতি খাতা দেখতো। তখন ধরো মিশ্র অর্থ ব্যবস্থা, এখন এই যে গ নাম্বার প্রশ্ন বলছে যে ওই অর্থ ব্যবস্থাটা ধরো একটা যে কোনো একটা মিশ্র অর্থ ব্যবস্থা নিয়ে উদ্দীপক আলোচনা করছে, তখন গ নাম্বার উত্তর উদ্দীপকে বলছে যে গ নাম্বার প্রশ্ন বলছে যে কোন অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে উদ্দীপকে। এখন এক ছাত্র লিখছে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা নিয়ে। আসলে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা নাই, শুধু টিচার ওই প্রথম লাইনটুক পড়ছে যে কোন অর্থ ব্যবস্থা গণতান্ত্রিক লিখছে, একদম কাটা, 1 মার্কও দেয়নি, 0 মার্ক। বুঝাইতে পারছি? বোর্ড পরীক্ষায় ঘ নাম্বারে শুধু প্রথম লাইনটা পড়ে। কোন লাইন পড়ে? প্রথম লাইন। তো এখন এটা বুঝতে হবে। তো এখন ক নাম্বারে যাই আমরা। উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে সীমিত সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপাদিত দ্রব্যের সম্ভাবনার বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। দুটি উৎপাদিত দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। আর উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আরেকটি প্রশ্ন আসে, সুযোগ ব্যয় কি? তোমরা পড়ে নিবে সুযোগ ব্যয় কি। আর এছাড়া প্রথম অধ্যায়ের আমার একটা ভিডিও আছে, সব ক খ প্রশ্নের উত্তর দেওয়া আছে, তোমরা দেখতে পারো চাইলে। এখন খ নাম্বারে আমরা উত্তরে যাই। খ নাম্বারে আগে বলছে কি, অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। আসলেই অর্থনীতিতে সকল অভাব পূরণ করা সম্ভব হয় না। আমরা মানুষ, আমাদের অভাব অসীম। একটা অভাব পূরণ করলে আরেকটা অভাব দেখা যায়। বিশেষ করে আমরা পুরুষ যারা, একটা অভাব পূরণ যদি করি আরেকটা অভাব দেখা যায়। বুঝাতে পারছি? তো এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এখন খ নাম্বারে যাই। খ নাম্বারে বলছে যে অভাবের তুলনায় সম্পদের সীমিত হওয়ায় অর্থনীতির সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব না। কথা বলতে বুঝাইতে পারছি? অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা যায় না। শুধু অর্থনীতিতে, তোমার জীবনেই তুমি ট্রাই করে দেখো, সকল অভাব তুমি একসাথে পূরণ করতে পারবে না যারা মধ্যবিত্ত ফ্যামিলি। আর এই জায়গায় একটা দেখো, এটা 1 নাম্বারে, যে ক নাম্বারে 1 নাম্বারের জন্য এটা একটা স্টেপে করছে, আর এটা কয় নাম্বার? 2 নাম্বারের জন্য এটা 2 স্টেপে করবা সবসময়। দেখো 1 স্টেপ এই পর্যন্ত তো শেষ, আবার 2 স্টেপ এখান থেকে লাস্ট পর্যন্ত শুরু। কথা বুঝতে পারছি? তো সবসময় 2টা স্টেপ দেওয়ার চেষ্টা করবা। তো অসীম অভাব পূরণের জন্য মানুষের প্রয়োজনীয় সম্পদ সীমিত। সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত সমাজের প্রতিটি মানুষ অভাবের সাথে সংগ্রাম করে আসছে। একটি অভাব পূরণ হলে আরেকটি অভাব নতুন রূপে দেখা দেয়। মানুষ এসব নতুন অভাব সম্পদের সাহায্যে পূরণ করে, কিন্তু অসীম অভাব পূরণের জন্য প্রাপ্ত সম্পদের পরিমাণ সীমিত এই সম্পদ দিয়ে মানুষ তার অসংখ্য অভাব সামান্যই মেটাতে পারে। এই জন্য মানুষের পক্ষে সব অভাব একসাথে পূরণ করা সম্ভব নয়। দেখছো কত সুন্দরভাবে অ্যান্সারটা বলছে। তো তোমরা চাইলে স্ক্রিনশট মারতে পারো। এখন তো বুঝতে পারছো অর্থনীতিতে সকল অভাব
পূরণ করা কখনোই সম্ভব না। তো এখন ঘ নাম্বার প্রশ্নের উত্তর করব যে উদ্দীপকে এই দেখো এই জায়গায় বলছে যে ঘ নাম্বার উদ্দীপকে উল্লিখিত গুলেনের দেশে বিদ্যমান অর্থ ব্যবস্থা প্রকৃতি নির্ণয় করে এর 3টি বৈশিষ্ট্য লেখো। আগে বুঝতে হবে যে এটা কোন অর্থ ব্যবস্থায় পড়ছে। আগে উদ্দীপকটা পড়বা, তারপর এই সাইডে লেখা দিবা যে এটা কোন অর্থ ব্যবস্থায় পড়ছে, ঠিক আছে? ঘ নাম্বারে বলছে যে গুলেনের দেশে কোন অর্থ ব্যবস্থা বিদ্যমান ছিল। উদ্দীপকে উল্লিখিত গুলেনের দেশে মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান ছিল। নিচে মিশ্র অর্থ ব্যবস্থা 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর তোমাকে একটু সোজা বাংলায় বলি, মিশ্র অর্থ ব্যবস্থা চিনার প্রথম দিক হলো ওই জায়গায় তুমি দেখতে পারবা সরকারি হাতও থাকবো, ব্যক্তিগত মালিকানাও থাকবো। মনে করো তুমি যে দেশে আমরা বাংলাদেশের অর্থ ব্যবস্থা হলো মিশ্র অর্থ ব্যবস্থা। আমাদের সম্পত্তির মালিক ব্যক্তি মালিকানায় থাকে, তো এখানে কোনো সরকারি হাত থাকে না। আর কিছু কিছু অর্থ ব্যবস্থায় দেশের সমস্ত সম্পদ সরকারের হাতে থাকে, কিন্তু আমাদের দেশে সরকারের হাতেও থাকে আর নিজস্ব মালিকানায়ও থাকে। কথা বুঝাইতে পারছি? তো বুঝতে পেরেছো আশা করি। যেখানে দেখবা দুইজনের হাত থাকবে, একজন ব্যক্তি মানুষের হাত থাকবে আর একজন সরকারের হাত থাকবে। যদি এটা দেখতে পারো ডাইরেক্ট দিয়ে দিবা মিশ্র অর্থ ব্যবস্থা। আবার গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা দিও না, এরকম কোনো অর্থ ব্যবস্থাই নেই, ঠিক আছে? মিশ্র অর্থ ব্যবস্থায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও পরিলক্ষিত হয়। একদিকে যেমন বেসরকারি উদ্যোগ পণ্য ও সেবায় উৎপাদন ও বন্টন হয়, তেমনি অন্যদিকে সরকারি উদ্যোগ ও জনগুরুত্ব পণ্য ও সেবা উৎপাদিত বন্টিত হয়। এখন এখান থেকে তোমরা পড়ে উত্তরটা দিবে, আবার নিজের থেকেও দিতে পারো। মিশ্র অর্থ ব্যবস্থায় 3টা দিক বলবা, যে 1 নম্বর দিক ব্যক্তিগত মালিকানা থাকবো, 2 নম্বর দিক সরকারি মালিকানাও থাকতে পারবো। এখানে ব্যক্তি সরকার দুজনই অধিকার ভোগ করতে পারবে, ঠিক আছে? এভাবে তোমরা নিজের থেকে দিতে পারো। এখন ঘ নাম্বারে আমরা যাই। ঘ নাম্বার কি বলছে, যে বলছে গণতান্ত্রিক কিংবা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার তুলনায় জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থ ব্যবস্থাই উত্তম। অবশ্যই মিশ্র অর্থ ব্যবস্থা উত্তম। যেখানে তুমি দেখবা যে সরকার যদি একটা দেশ পরিচালনা করে, সমস্ত সম্পদের মালিক যদি সরকার থাকে, তাহলে সমস্ত সম্পদের মালিক যদি সরকার থাকে, তাহলে ব্যক্তি মালিকানা সেখানে থাকে না। আর ব্যক্তি মালিকানা যেখানে থাকে না, সব সেখানে না। মিশ্র ব্যবস্থায় কল্যাণমুখী হয়। নিচে তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করা হলো। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শুধু ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকায় উচ্চ মুদ্রাস্ফীতি ও শ্রেণী বৈষম্যের সৃষ্টি হয়। এখানে বলছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়, ঠিক আছে? ধনতান্ত্রিক নির্দেশমূলক আর হলো নির্দেশমূলক, আর এটাকে আবার অন্যভাবে বলে সমাজতান্ত্রিক। নির্দেশমূলকের অপর নামই সমাজতান্ত্রিক। আবার বলে যে ইসলামিক অর্থ ব্যবস্থা। ইসলামিক অর্থ ব্যবস্থা পরীক্ষায় তেমন একটা আসে না, এই 3টা থেকেই আসে, মিশ্র অর্থ ব্যবস্থা থেকেই আসে। মিশ্র অর্থ ব্যবস্থা, ধনতান্ত্রিক আর নির্দেশমূলক, এই 3টা তোমরা পড়ে যাবা, অবশ্যই কমন পাবা, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। যদি এই 3টা পড়ে যাও অবশ্যই কমন পড়বে। এখন এখান থেকে বিভিন্ন কীভাবে মিশ্র অর্থ ব্যবস্থা ভালো, আশা করি বুঝতে পেরেছো। মিশ্র অবস্থা অবশ্যই ভালো, ঠিক আছে? দেশের উন্নয়নের জন্য মিশ্র অবস্থায় অর্থ